শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। খাগড়াছড়িতে সংঘর্ষ চলাকালীন পাহাড়ি বাঙালি ও সেনাবাহিনীর সদস্যদের ওপর গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ, যা পরিকল্পিত ছিল বলে জানিয়েছেন গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম রানা। আর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলছেন, ধর্ষণ ঘটনাকে পুঁজি করে পাহাড় অশান্ত করার অপচেষ্টা ছিল। ঘটনার 2 দিন পর গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বেসামরিক প্রশাসনের কর্তা ব্যক্তিরা, যেখানে আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান, বাড়িঘর, গুদাম। ক্ষতিগ্রস্তের যে তালিকায় আছেন পাহাড়ি বাঙালি সব পক্ষই। এ সময় প্রশাসনের কাছে নিজেদের অসহায়ত্ব ও নানা দাবি তুলে ধরেন ক্ষতিগ্রস্তরা। 9টা সরকারি অফিস ছিল, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ওখানে আটটা হুন্ডা ছিল, ওগুলো পোড়াই দিয়েছে। যারা আজকে এফেক্টেড তাদের সংখ্যা যদি চিন্তা করেন তাহলে দেখবেন এখানে মানুষজন কিন্তু খুবই কম। এখানে মানুষজন যারা জড়িত এখানে দাঁড়িয়ে খুবই কম স্যার। আমরা কিন্তু আসলে এখানে নিরুপায় স্যার। আমাদের দোকানদারও এখানে সবাই দোকানদারি করে, এখানে কোনো রাজনীতি বা কোনো জড়িত নাই এখানে, এটাই। আর যারা চাকরিজীবী আছে এরাও তো চাকরি করতেছে এখানে, তাহলে আমরা ভুক্তভোগী হব কেন আমরা? পরে জেলা প্রশাসক জানান, খাগড়াছড়ি সদর ও গুইমারার ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 144 ধারা যদি আমরা প্রত্যাহার করতে চাই তাহলে কিন্তু এর সাথে অবরোধটাও কিন্তু সম্পর্কিত। আমি তাদের সাথে আলোচনা করেছি যে আপনাদের অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু খুব দ্রুত 144 ধারা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করব। আর পুলিশ সুপার জানান, 2 ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ক্ষতিগ্রস্তরা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে অপরাধীদের বিরুদ্ধে। যে অবস্থা ছিল সেটা ডিসপাস করার জন্য আমাদের কিছু সাউন্ড গ্রেনেড, অন্যান্য ফায়ার আছে, সেগুলো নিয়ে আমাদেরও মামলা হবে। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত তারা মামলা করলে আমরা মামলা নেব। এদিকে খাগড়াছড়ির ঘটনাকে বিচ্ছিন্ন নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বলে মনে করছে সেনাবাহিনী। বুধবার পৃথকভাবে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা বলেন খাগড়াছড়ি ও গুইমারা রিজিয়ন কমান্ডার। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে, এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কাছেও সকল প্রমাণাদি আছে, ভিডিও আছে এবং একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। পাহাড়ে যে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো আছে তাদের বিরুদ্ধে, বিশেষ করে ইউপিডিএফ যারা আছে আমাদের এই এলাকায়, যারা সকল ধরনের সশস্ত্র সন্ত্রাসী কার্যকলাপ এবং পাহাড়ি অস্থিতিশীলতা তৈরি করার পিছনে তারাই দায়ী। আমরা সবসময় তাদের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা করি এবং তাদের অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করে এই এলাকার যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা আমরা সবসময় চালিয়ে যাচ্ছি এবং এটা চলমান থাকবে। গেল কদিনের উত্তেজনার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে, তবে অবরোধ প্রত্যাহার না করায় এখনো বহাল আছে 144 ধারা। পাহাড়ের যে কোনো ঘটনার শেষ পরিণতি এই ধরনের ধ্বংসস্তূপ। গেল কয়েক বছরের অভিজ্ঞতা অন্তত তাই বলে। বড় ধরনের জান এবং মালের ক্ষতির মধ্য দিয়ে খেসারত দেন পাহাড়ি বাঙালি উভয়ই। তাই এই অবস্থা থেকে পরিত্রাণ এবং নিস্তার চান। বলছেন, এই ধরনের ঘটনা যদি চলতে থাকে তাহলে শান্তি বা সম্প্রীতি কোনোটি সম্ভব নয় পাহাড়ে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, গুইমারা, খাগড়াছড়ি। দর্শক, এ পর্যায়ে খাগড়াছড়ি যেতে চাই আমার সহকর্মী রিয়াজ রায়হান, সেখানকার খবরাখবর রাখছেন প্রতিনিয়ত। রিয়াজ, 144 ধারা তো এখনো বহাল রয়েছে, আজকে সার্বিক অবস্থা কেমন দেখছেন সেখানে? উপজেলা গুইমারা যেখানেও আমরা সারাদিন ধরে প্রশাসনের কথা সঙ্গে ছিলেন এবং তারা সেই ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছেন, যদি করে গিয়েছিল গুইমারাতে। আর পুরো শহর জুড়ে এবং জায়গায় মূলত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 144 যারা বলবো তাতে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক শুরু করেছে জনগণ। গতকালকে আমরা যে পরিমাণ মানুষ দেখেছি বা দোকানপাট খোলা দেখেছি, আজকে সেই তুলনায় আরো অনেক বেশি দোকানপাট খুলেছে। স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে যেটা বোঝায় সেটি আমরা দেখতে পাচ্ছি এবং মানুষের চলাচল বেড়েছে, যানবাহন চলাচল বেড়েছে। যদিও বিভিন্ন বোর্ডে বা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে চেক করতে পাঠানো হয়েছে এবং সবাইকে তল্লাশি মুখোমুখি হতে হয়েছে। সন্দেহভাজন যদি কাউকে চলাফেরা করেন বিদেশি কথানীতিরা বলছেন যে আসলে এই ধারা যদি অব্যাহত থাকে, যেহেতু আগামীকাল এবং পরশু 2 দিন
পুজোর ছুটি, তারপর শুক্র শনি 2 দিন সরকারি বন্ধ, তো সব মিলিয়ে 4 দিনের ছুটিতে পড়তে যাচ্ছে দেশ। সেই কারণেও তারা কিছুটা শিথিল হয়েছে পরিস্থিতি, তবে অবরোধ প্রত্যাহার করেনি, প্রত্যাহার হয়নি এখনও। এবং আজকে জেলা প্রশাসক স্পষ্টই বলে দিয়েছেন যে তারা চেষ্টা করছেন 144 ধারা তুলে ফেলতে, অর্থাৎ মানুষের স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি শুরু করতে, কিন্তু এর সাথে মূলত অবরোধের সম্পর্ক রয়েছে। যারা অবরোধ রেখেছেন, যে এই পক্ষটি অবরোধ রেখেছেন যুব ছাত্র জনতার ব্যানারে, যদি সেটি অবরোধ প্রত্যাহার করা হয় তাহলে তারা খুব দ্রুতই এই যে 144 ধারা সেটি তারা তুলে ফেলবেন এবং 144 ধারা তারা তুলে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি তারা নিশ্চিত করার চেষ্টা করবেন এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করবেন। তবে তার আগে অবশ্যই অবরোধ প্রত্যাহার করতে হবে। ধন্যবাদ আপনাকে রিয়াজ। অজাত পুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ কন্যা পূজিত হন মহাগৌরী রূপে, তার চরণেই ভক্তদের যত প্রার্থনা। অষ্টমীর সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা পালিত হয় মহা আড়ম্বরে, আর আগে মহাষ্টমীর মহাতিথিতে দেবী দুর্গার আরাধনা করা হয়। এই দিনেই অসুরকে বধ করেন দেবী, তাই তারই চরণে অশুভকে নাশের প্রার্থনা সনাতন ধর্মাবলম্বীদের। চণ্ডীপাঠ, ঢাকের তাল আর মন্ত্রোচ্চারণে মহামায়ার বন্দনা। আজ দুর্গাপূজার মহাষ্টমী, এই তিথিতেই উমা বধ করেন অসুরকে, তাই তারই চরণে অশুভকে নাশের প্রার্থনায় সকাল থেকেই মহাষ্টমাদি কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু। মহাষ্টমীতে অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই 5 নৈবেদ্যে পূজিত হন দেবী দুর্গা। এদিন নির্জলা উপবাস থেকে দেবীর পায়ে অঞ্জলি দেন ভক্তরা। এরপরই শুরু হয় মহাষ্টমীর কুমারী পূজার আনুষ্ঠানিকতা। রাজধানীর রামকৃষ্ণ মঠে বেলা 11টার দিকে মণ্ডপে অধিষ্ঠান করেন কুমারী দেবী। নাম লাবণ্য চ্যাটার্জি, বয়স 6.5 বছর। তার শাস্ত্রীয় নাম মালিনী। নতুন বস্ত্র, ফুলের মালা, মুকুট আর হাতে পুষ্প সজ্জিত হয়ে আসন নেন। 1 থেকে 16 বছর বয়সী অজাত পুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ কন্যাকে দেবী রূপে পূজা করা হয় অষ্টমীতে। নারী শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সনাতন ধর্মাবলম্বীরা। তার কাছে চান কৃপা আর আশীর্বাদ। পৃথিবীর সকল লোক যেন শান্তিতে থাকে, সুখে থাকে এবং দেশের জন্য সুখ সমৃদ্ধি বয়ে আনে, এটাই আজকে আমাদের মায়ের কাছে প্রার্থনা। মা দুর্গার কাছে প্রার্থনা করবো যাতে কলেজে প্রত্যেকটা পরীক্ষায় পাশ করতে পারি, খুব ভালো করে পড়াশোনা করতে পারি। আমাদের মেয়ে সমাজ ও নারী সমাজ যাতে সব সময় সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে এবং ভালো জীবনযাপন করতে পারে, এই জন্য আমরা কুমারী পূজা করি। সবাই সুখে শান্তিতে থাকতে পারি এবং সারা বিশ্ব যাতে মঙ্গল বয়ে আনো। মা যেন সবাইকে ভালো রাখে, সুখে রাখে, সুস্থ রাখে। শাস্ত্রমতে স্বর্গ, মর্ত, পাতাল জুড়ে তাণ্ডব চালানো কোলাসুরকে দমনে মহাকালীর শরণাপন্ন হয়েছিলেন দেবতারা। দেবতাদের উদ্ধারে তখন দেবী কুমারী রূপে বধ করেন কোলাসুরকে। সেই থেকেই কুমারী পূজার প্রচলন। শুদ্ধাত্মা কুমারীর মধ্যে ভগবতীর ঐশ্বর্যের বিশেষ প্রকাশ, এটা শাস্ত্র আমাদেরকে বলে দিয়েছে। ভালো পরিবার থেকে আসে, ভালো বংশ, ভক্ত পরিবার, তার চেহারার মধ্যে যেন সুলক্ষণ যুক্ত লক্ষণ থাকে, এটা আমি আগেই বলেছি। পবিত্র ভাব যাতে থাকে, এটাই। পূজা শেষে যাওয়ার আগে ভক্তদের আশীর্বাদ দিয়ে যান দেবী। মাথা পেতে নেন ভক্তরাও। মালিনী রূপে পূজিত হয়েছেন দেবী, ভক্তদেরকে আশীর্বাদ করেছেন সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, দুধে ভাতে থাকে। পরের বছর আবার আসবেন, আবারও ভক্তদের উদ্ধার করবেন যত অশুভ অমঙ্গল থেকে, সেই প্রার্থনা সনাতন ধর্মাবলম্বীদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, দুর্গাপূজার মহাষ্টমীর খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। তারা বিভিন্ন মণ্ডপে রয়েছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত আছেন। তারা প্রথমে যেতে চাই রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। আমার সহকর্মী শওকত মঞ্জুর শান্ত সেখানে রয়েছেন। শান্ত, এখন পূজার কি আনুষ্ঠানিকতা চলছে? ভক্তদের সমাগম আপনি কেমন দেখছেন? এই মুহূর্তে আসলে তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই, যদিও
এখানে অনেক পুণ্যার্থী অপেক্ষা করছেন, ভক্ত অনুরাগী রয়েছেন এবং তারা কিন্তু দেবীর দর্শন করছেন। দেবীর যে প্রতিমা রয়েছে সেই প্রতিমা দর্শন এবং সেখানে প্রণাম করছেন এবং তাদের যেই প্রত্যাশা এবং তাদের যেই প্রার্থনাগুলো সেগুলো কিন্তু তারা করছেন। একই সাথে পুরোহিত এখানে উপস্থিত রয়েছেন এবং পুরোহিত কিন্তু এখানে যারা আগত পুণ্যার্থী রয়েছেন তাদের হাতে ফুল দিচ্ছেন এবং পূজায় ব্যবহৃত যেই পানি দিয়ে দেবীর পা ধুয়ে দেওয়া হয়েছে সেই পানি তাদের হাতে দিচ্ছেন এবং ভক্তনুরাগী কিন্তু সেই পানি দিয়ে তাদের মাথায় সেই হাতটি বুলিয়ে দিচ্ছেন। এটি এক ধরনের রিচুয়াল এবং আজকের দিনের সবচেয়ে বড় যে আকর্ষণ সেটি হচ্ছে সন্ধ্যা পূজা বা সন্ধি পূজা, যেটি আসলে মহা অষ্টমী এবং মহানবমীর যে সন্ধিক্ষণ সেই সময়টিতে অনুষ্ঠিত হবে এবং পুরাণ মতে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এই মহেন্দ্রক্ষণেই দেবী দুর্গা অসুরকে বধ করেছিলেন, অর্থাৎ যত অনিষ্ট, যত পাপ, যত অনাচার সব কিছুর সমাপন তিনি করেছিলেন এই অসুর বধের মাধ্যমে এবং সেই মুহূর্তেই কিন্তু সন্ধি পূজা অনুষ্ঠিত হবে এবং সেই সন্ধি পূজার পর থেকেই যে মহানবমী তার ক্ষণ গণনা শুরু হয়ে যাবে, অর্থাৎ দেবীকে বিদায় জানানোর যে একটা বিদায় ঘণ্টা সেটি বাজতে শুরু করবে এবং সেই অনুপাতেই ভক্ত অনুরাগীরা কিন্তু ইতিমধ্যেই তাদের যে প্রার্থনা আরাধনা সেগুলো সম্পন্ন করেছেন এবং পুরোহিত যে সন্ধি পূজা তার প্রস্তুতি সম্পন্ন করেছেন। ইশরাত। শান্ত, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর বনানী পূজা মণ্ডপে যেতে চাই সহকর্মী তানজিম শাফিন সেখানে রয়েছেন। শাফিন, মণ্ডপে তো উৎসবের আমেজ অবশ্যই দেখছেন আপনি, দেবী ভক্তরা এখন কি আনুষ্ঠানিকতা পালন করছেন? এখন পুজোর কোনো আনুষ্ঠানিকতা ঠিক সেভাবে না থাকলেও ভক্তরা এই মুহূর্তে বনানী পূজা মণ্ডপে পুরো মুখরিত করে রেখেছেন। বাইরে বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগেও মুষলধারে, এখন কিছুটা বৃষ্টির বেগ কমে এসেছে। তারপরে আমরা দেখছি যে ভক্তদের উপস্থিতি পুরোটাই এই বনানী সার্বজনীন পুজো মণ্ডপের ভেতরের অংশে। আমরা যেটি আসার পরেই দেখতে পেয়েছি যে পরিবারের সাথে, বন্ধুদের সাথে মানুষ এসেছেন। শুধুমাত্র যে সনাতন ধর্মাবলম্বীরা এসেছেন তাই নয়, বিভিন্ন সম্প্রদায়ের লোক কিন্তু এখানে এসেছেন আজকের এই আয়োজন দেখতে। বনানী সার্বজনীন পূজা মণ্ডপে প্রতি বছর একটি থিম নিয়ে কাজ করা হয়। এবছর যে থিমগুলো নিয়ে কাজ করা হয়েছিল, এবছর যে কাজটা করা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে জল, বায়ু, অগ্নি এরকম প্রকৃতির যেই উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো নিয়ে এবারে কাজ করা হয়েছে এবং পুরো মণ্ডপের থিম সাজানো হয়েছে। মূলত সন্ধ্যার কিছুক্ষণ পরেই আসলে সান্ধ্য আরতি শুরু হবে এবং কিছুক্ষণ পরেই সান্ধ্য আরতি শুরু হওয়ার পরেই আসলে ভক্তরা দেবী দর্শন এবং প্রণাম করতে শুরু করবেন। আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে ভক্ত অনুরাগীরা আসলে অপেক্ষায় আছেন এবং ঢাকের কাঠি পড়া মাত্রই আমরা সেই ঢাকের তালও শুনতে পাচ্ছি। সন্ধ্যার পরপর আরও জমজমাট হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে, যেহেতু অনেকেই বৈরী আবহাওয়ার কারণে বাড়ি থেকে এসে পৌঁছতে কিছুটা বাধার মুখে পড়েছেন, সেহেতু সে সকল ভক্তরাও আসলে কিছুক্ষণ পরেই, যেহেতু বৃষ্টি থেমে যাচ্ছে, কিছুক্ষণ পরেই এসে পৌঁছাবেন এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে। আরও আনন্দমুখর এবং আরও উলুধ্বনি এবং ঢাকের তালে তালে উৎসব মুখর হয়ে উঠবে পুরো প্রাঙ্গণ। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে শাফিন। দর্শক, আপনাদের নিয়ে যেতে চাই সহকর্মী নাবিল হোসেনের কাছে। সিলেটে রয়েছেন তিনি। নাবিল, এখন কি আনুষ্ঠানিকতা চলছে? আবার দুই সহকর্মী জানালেন আনুষ্ঠানিকতা এখন নেই, সন্ধ্যার পরবর্তীতে পূজা অর্চনা চলবে। এখনকার সেখানকার পরিস্থিতি জানাবেন। অনুরাগীদের ভিড় তো অবশ্যই দেখছেন আপনি। ইসরাত, অষ্টমীতে আসলে বিশেষ করে দুটি যে আনুষ্ঠানিকতা থাকে, একটি হচ্ছে সকালে, সেটি কুমারী পূজা এবং সেটি ইতিমধ্যে সকালবেলাই শেষ হয়েছে এবং সিলেটে প্রথম যেহেতু কুমারী পূজা হয়েছে, ফলে যেখানে হয়েছে সেখানে আমরা দেখেছি যে ভক্ত অনুরাগী যারা আছেন, দর্শনার্থী যারা আছেন, তাদের উপচে পড়া ভিড় সেখানে লক্ষ্য করা গেছে। এরপর থেকে আমরা দেখেছি যে আসলে অঞ্জলি প্রদান হয়েছে প্রতিটি মণ্ডপে এবং প্রসাদ বিতরণ হয়েছে। যেহেতু আসলে আজকে অষ্টমী এবং নবমী তিথিতে মূলত আমরা দেখেছি যে সন্ধি পূজা হয়ে থাকে। তো এখানকার যিনি আসলে আয়োজকরা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন সন্ধ্যা 7:30টার দিকে সিলেটে আসলে এই সন্ধি পূজা অনুষ্ঠিত হবে। সেই প্রস্তুতি আসলে এখন মণ্ডপগুলোতে চলছে এবং আমরা দেখছি যে প্রতিটি মণ্ডপেই আসলে সাধারণ মানুষ, পুণ্যার্থী, দর্শনার্থীরা আসছেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জনদের সাথে নিয়ে তারা
মণ্ডপগুলো ঘুরে বেড়াচ্ছেন, পূজার যে আনন্দ সেই আনন্দটাকে ভাগাভাগি করছেন, উৎসবমুখর পরিবেশে তারা আনন্দকে উপভোগ করছেন। এবং আমরা যেটি দেখেছি যে সকাল থেকে আমরা মূলত এই চিত্রটাই দেখছিলাম, তীব্র গরমকে উপেক্ষা করেও সাধারণ মানুষ তার যে আনন্দ সেই আনন্দটুকুই তারা কিন্তু উপভোগ করছেন। এবং যাদের সাথে আমাদের কথা হয়েছে তারা আমাদেরকে একটাই কথা বলেছেন যে মায়ের কাছে তাদের প্রার্থনা একটাই আছে, যে পৃথিবী যাতে শান্ত হয়ে থাকে। পৃথিবী জুড়ে যে আসলে সহিংসতা চলছে, যে যুদ্ধ চলছে, বিগ্রহ চলছে, প্রাণহানির ঘটনা ঘটছে, সেগুলো থেকে পৃথিবী যাতে বের হয়ে পৃথিবী শান্তি বর্ষিত হয় পৃথিবী জুড়ে, এবং মানুষে যে বিভেদ তৈরি হয়েছে, ধর্মে যে বিভেদ তৈরির চেষ্টা চলছে বা সামাজিকভাবে যে বিভেদ তৈরির চেষ্টা চলছে, সেগুলো থেকে উত্তরণ হয়ে মানুষ যাতে প্রেমের, ভালোবাসার এবং মানুষ যাতে মানবিক মানুষ হয়ে উঠতে পারে, সমাজটা যাতে মানবিক হয়ে উঠতে পারে, সেই প্রত্যাশাটুকুই মূলত দেবীর কাছে তারা রেখেছেন, মায়ের কাছে তারা সেই প্রার্থনা করেছেন। আর এই যে পূজা মণ্ডপগুলো, সেই পূজা মণ্ডপগুলোতে যাতে শান্তিপ্রিয় অবস্থায় উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়, সেজন্য আমরা দেখেছি যে পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে। ধন্যবাদ আপনাকে নাবিল, সেখানকার খবর জানাচ্ছিলেন আপনি। আমার আরেক সহকর্মী অপেক্ষা করছেন, খুলনায় রয়েছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, সন্ধি পূজার কথা শুনছিলাম হওয়ার কথা, এখন সেখানে কি অবস্থা জানাবেন এবং সার্বিক অবস্থা জানাবেন? সেখানকার ভক্তর অনুরাগীরা কেমন উপস্থিতি দেখছেন সেখানে তাদের? উপস্থিতি বাড়তে শুরু করেছে ঈশাদ, এবং সন্ধ্যা থেকেই কিন্তু মন্দিরগুলোতে দর্শনার্থী, পূজার্থী, পুণ্যার্থী সব ধরনের মানুষের কিন্তু ভিড় থাকে। আমরা রয়েছি নগরীর হাসপাতাল পাড়া মন্দিরে, দেখতে পাচ্ছেন সুন্দর একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং তার মধ্যে যে প্রতিমা স্থাপন করা হয়েছে, সেখানে যারা ভক্তবৃন্দ রয়েছে তারা কিন্তু দেবীকে প্রণাম করছে, দেবী দর্শন করছে। সকালবেলা জানেন যে দিনের প্রথমার্ধে যেহেতু পূজা পার্বণের যে আনুষ্ঠানিকতা থাকে সেটি প্রথমেই শেষ হয়ে যায়, তারপরে বিকাল থেকে শুরু হয় আসলে মন্দির পরিক্রমা। দর্শনার্থী, পুণ্যার্থী, পূজার্থী যারা থাকে দেবী দর্শন করে, একই সাথে যে সমস্ত সাজসজ্জাগুলো থাকে সেগুলো তারা পরিদর্শন করে, একই সঙ্গে যে আলোকসজ্জাগুলো করা হয় সেগুলো পরিদর্শন করেন। এখানে যারা দর্শনার্থী এসেছে আমরা একটু কথা বলবো, কেমন পরিবেশে পূজা হচ্ছে খুলনাতে? খুবই শান্তিপূর্ণ পরিবেশে পূজা হচ্ছে, আমরা সবাই খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, সিকিউরিটির কোনো অভাব নেই। আর আমার এই নিউবর্ন বেবিকে নিয়েও আসছি, খুবই ভালো পূজা কাটছে। অনেক ধন্যবাদ। আমরা আরেকজনের সঙ্গে কথা বলি, যে দেবী দুর্গার কাছে এবার কি আশীর্বাদ চেয়ে রাখছেন? কখনো যাতে পৃথিবীতে ওরকমভাবে কোনো মহামারী না আসে, যেমন করোনা ভাইরাস এসে সব কিছু ধ্বংস করে দেয়, সেরকম যাতে আর না হয়। মা দুর্গার কাছে আমি চাই যাতে সবাই শান্তিপূর্ণভাবে থাকে, ভালোভাবে থাকে, আর আমাদের যেন মায়ের প্রতি ভক্তি থাকে, এটাই। মায়ের প্রতি যদি ভক্তি থাকে, সেটাই, সেই ভক্তি ভরে জাগতিক অসুরতা দূর হবে এবং যে অমঙ্গল, অন্যায্যতা, অন্যায় সবই এই সমাজ থেকে দূরীভূত হবে। এটি শান্তি প্রতিষ্ঠা করবে। দেবীর অমর বার্তা দশভূজা, সেই বার্তাই চিরকাল দিয়ে আসছেন তার ভক্তগুলো, সেটিও আগামীতে প্রতিমান থাকবে বলে তার অনুরাগীরা মনে করে। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে প্রবীর। জনগণ নির্বাচনমুখী, কিন্তু নির্বাচন ঘিরে ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। জিয়া উদ্যানে ওলামা দলের এক কর্মসূচিতে তিনি বলেন, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দল, আলেমদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে 30 সেপ্টেম্বর এই দল প্রতিষ্ঠা করেন। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দোয়া ও মোনাজাত শেষে মুখোমুখি হন গণমাধ্যমের। আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাইনি, চাই না, করব। বিএনপির এই নেতা সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করার আহ্বান জানান। বলেন, কোনো দল নির্বাচনী যাত্রায় বাধা সৃষ্টি করতে চাইলে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে। গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এই অবস্থায়
কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। সালাউদ্দিন জানান, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে দেশে। পিআর পদ্ধতির সমালোচনাও করেন তিনি। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। যারা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। এদিকে সকালে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেন, বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেওয়া হবে না। এদেশে যারা পরাজিত শক্তি, তাদের অনেক টাকা পয়সা এখনো দেশের মধ্যে আছে, অনেক টাকা তারা পাচার করে নিয়ে গেছে। সেই টাকাগুলো খরচ হচ্ছে বাংলাদেশে নানাভাবে নাশকতামূলক কাজ, নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। পিআর সহ 5 দফা দাবিতে দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ও ইসলামী আন্দোলন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, 5 দফা দাবি মানার পরই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে। আলাদা ব্রিফিংয়ে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্র সফরে মাত্র 3টি দলের প্রতিনিধি নিয়ে বৈষম্যমূলক আচরণ করেছে। 2024 সালের জুলাই আগস্টের সফল জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে জামাত। সংবাদ সম্মেলন করে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জনগণের দাবি বাস্তবায়নে সরকার পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেন, 5 দফা দাবি মেনেই হতে হবে নির্বাচন। সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। সেক্রেটারি জেনারেল এ সময় দলের নতুন লোগো প্রসঙ্গে বলেন, এটি পরীক্ষামূলক। যেগুলোকে আমরা একটু প্রস্তুত করছিলাম এক্সপেরিমেন্টাল ভাবে, পরীক্ষামূলকভাবে, ওই লোগোটা ওই দিন মেহমানরা এসেছিলেন, জাস্ট ডেকোরেশনের সময় এটাকে একটু সেট করে দেওয়া হয়েছে। দ্যাট ইজ নট ফাইনাল লোগো। জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলনও। দলের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র সফরে সরকার 3টি রাজনৈতিক দলের প্রতিনিধি নেয়া বৈষম্যমূলক। সরকার 3টা রাজনৈতিক দলের 6 জন প্রতিনিধিকে নিল, এটা কোন বিবেচনায়? এখানে তো শুধু 3টা রাজনৈতিক দল নির্বাচন করবে না, অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন করবে। অতএব সরকার নিজের থেকেই 3টা রাজনৈতিক দলকে প্রায়োরিটি দিয়েছে। এটার বার্তা তো জনগণের মধ্যে, প্রশাসনের সব জায়গায় চলে গেছে। জামাত ও ইসলামী আন্দোলন 1 অক্টোবর থেকে 9 অক্টোবর গণসংযোগের ঘোষণা দিয়েছে। 10 অক্টোবর দেশ জুড়ে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবে দল দুটি। আপনারা মাঠে যান, কাজ করেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে হত্যা গুমের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার তদন্ত কর্মকর্তা দিলেন এমন সাক্ষ্য। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে অন্তত 43 জেলায় সংঘটিত হয় হত্যাকাণ্ড আর 50টিরও বেশি জেলায় ব্যবহৃত হয় মারণাস্ত্র। এদিকে আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে সাক্ষীর অসুস্থতার কারণে। নতুন তারিখ ধার্য হয়েছে আগামী সোমবার। ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করানো হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের ক্যাডারদের। আর তাদের সম্মিলিত নৃশংসতায় 3 সপ্তাহের আন্দোলনে শহীদ হয় প্রায় 1400 ছাত্র জনতা, আহতের সংখ্যা প্রায় 25,000। মঙ্গলবার ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে শেখ হাসিনার মামলার 54তম ও সর্বশেষ সাক্ষী তুলে ধরেন জুলাই অভ্যুত্থানকালীন নৃশংস শহীদ
হয় প্রায় 1400 ছাত্র জনতা, আহতের সংখ্যা প্রায় 25,000। মঙ্গলবার ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে শেখ হাসিনার মামলার 54তম ও সর্বশেষ সাক্ষী তুলে ধরেন জুলাই অভ্যুত্থানকালীন নৃশংসতা। এদিনও সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হয় বিটিভি ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজে। দেখানো হয় পুলিশের নৃশংসতা ও বর্বরতার তথ্যচিত্র। সাক্ষী মোহাম্মদ আলমগীর বলেন, জুলাই আন্দোলন ও আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে হত্যা, গুম, খুন ও নির্যাতনের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা। শুধুমাত্র এই সরকারকে টিকিয়ে রাখার জন্যই, অর্থাৎ শেখ হাসিনা তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মানুষ খুন করা, মানুষকে গুম করা, মানুষকে হত্যা করা, নাশকতা করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেওয়া, জঙ্গি নাটক, যে প্রক্রিয়া যখন যেটা তার কাছে সুইটেবল মনে হয়েছে তিনি সেটা করেছেন। তদন্তকারী কর্মকর্তা আরো বলেন, জুলাই অভ্যুত্থানে দেশের অন্তত 43টি জেলার 438টি স্থানে হত্যাকাণ্ড ঘটে। 50টিরও বেশি জেলায় ব্যবহার করা হয় মারণাস্ত্র। 50টি জেলার বেশি জেলাতে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যে গুলি করা হয়েছে আন্দোলন দমনে। সেই সময় আন্দোলন দমনের অপকৌশল হিসাবে শেখ হাসিনা এবং পলক সাহেব যে নেট বন্ধ করেছিলেন, তার ফলেই তারা এই মোবাইল ফোন ব্যবহার করতে পেরেছিলেন এবং যা রেকর্ড করেছিলেন, কল রেকর্ড করেছিলেন, সেই ব্যক্তিটি যা আমাদের হাতে। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। সাক্ষী অসুস্থ থাকায় পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী সোমবার। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ফ্যাসিস্টরা খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা করেছে, সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এমন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, পাহাড় এখন শান্ত আছে। আর 5 আগস্টের পর খোয়া যাওয়া অস্ত্র পাহাড়ে ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন আইজিপি। র্যাব মহাপরিচালকের মতেও লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ। সচিবালয়ে খাগড়াছড়ি ইস্যু নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি জানান, দুর্গোৎসব ভালোভাবে উদযাপন ঠেকাতেই খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন এই পাহাড়ের অবস্থা শান্ত, এখন মোটামুটি কোনো সমস্যা নেই। এই জিনিসটা করছিল যেন হিন্দুরা ভালোভাবে তাদের পূজাটা যেন উদযাপন করতে না পারে। এই পূজাটা হলো একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটা একটা ভাব গম্ভীরের সাথে করার কথা, এবং তাকে তারা যেন এটা যেন ভালোভাবে না করতে পারে, এইটাও ছিল কিছু কিছু লোকের উদ্দেশ্য। পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, পুলিশের খোয়া যাওয়া 1350টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র পার্বত্য অঞ্চল এবং আরসা সহ নানা দুষ্কৃতিকারীর কাছে গেছে বলে ধারণা তার। বলেন, আসন্ন নির্বাচনে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা অর্জন ও ফ্যাসিস্টদের মোকাবেলা করা। আমরা ধারণা করি হয়তো কিছু বিচ্ছিন্নতাবাদের কাছে চলে যেতে পারে, কিছু হয়তো পাহাড়েদের কাছে চলে যেতে পারে, কিছু হয়তো এই যে আরসা কিংবা ওদের কাছে চলে যেতে পারে। এগুলো সবই আমাদের সন্দেহ। আমরা মনে করি আমরা পারবো, উই আর ভেরি মাচ কেপেবল, এতে আমার কোনো সন্দেহ নাই। আগে একটা বলেছি, আমরা সবাই ফেরেশতা না, ত্রুটি বিচ্যুতি অনেকেরই থাকতে পারে। তো ইন দি প্রসেস অফ দিস ট্রেনিং আমরা 1,50,000 অ্যাকচুয়ালি ওয়াই আর উই ট্রেনিং, এইরকম বিপুল সংখ্যায় পুলিশের প্রশিক্ষণ একই সাথে, ইট নেভার এভার হ্যাপেন্ড। র্যাবের মিডিয়া সেন্টারে কথা বলেন বাহিনীটির মহাপরিচালক। দাবি করেন, পাহাড়ে তুচ্ছ ঘটনাকে বড় রূপ দেওয়ার চেষ্টা চলছে। লুট হওয়া অস্ত্র বাইরে থাকা নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। নির্বাচনকে সামনে রেখে আমরা প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা অবৈধ অস্ত্র উদ্ধারের যে অভিযান আমাদের জোরদার আছে, আমরা মাদক অভিযান এটাও পরিচালনা করছি। আমরা যারা দুষ্কৃতকারী সন্ত্রাসী, যারা ওয়ারেন্টের আসামি বা যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, এই রকম অপরাধে যারা অপরাধী তাদেরকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আমরা চেষ্টা করে যাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বলেও আশ্বস্ত করেন তারা। 30,000 রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে 3টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। গতবারের চেয়ে দাম বেড়েছে এসব প্যাকেজের। বিশেষ হজ প্যাকেজ 51,000 টাকা বাড়িয়ে 7,50,000 টাকা করা হয়েছে। এছাড়া সাধারণ প্যাকেজ 27,000 টাকা বেড়ে 5,50,000 এবং সাশ্রয়ী হজ প্যাকেজ করা হয়েছে 5,10,000 টাকা।
প্যাকেজের মধ্যে হজযাত্রীদের খাওয়া ও কোরবানির খরচও ধরা হয়েছে। বাংলাদেশ থেকে হজ পালনে ইচ্ছুকদের জন্য সরকারি প্যাকেজ ঘোষণার পর জানানো হলো বেসরকারি প্যাকেজও। রাজধানীর একটি হোটেলে 3 শ্রেণীতে হজ প্যাকেজ ঘোষণা করে হাব। বিশেষ প্যাকেজ 7.5 লাখ, সাধারণ শ্রেণীতে 5.5 লাখ এবং সাশ্রয়ী প্যাকেজ 5,10,000 টাকা। গতবারের থেকে বেড়েছে প্যাকেজের মূল্য। মূল পার্থক্য গড়ে দিয়েছে মক্কা ও মদিনায় বাড়ি হোটেল ভাড়া। বিশেষ প্যাকেজে বাড়ি ভাড়া যেখানে 3,40,000, সাধারণ প্যাকেজে 1.5 লাখ টাকা আর সাশ্রয়ী প্যাকেজে ভাড়া 1,19,000 টাকা। এর বাইরে পরিবহন, সার্ভিস চার্জ, কোরবানি, খাবার, বিমান ভাড়া সহ অন্যান্য খরচ প্রায় একই। 12 অক্টোবর পর্যন্ত এটার মেয়াদ আছে। 12 অক্টোবরের মধ্যে আমরা বুঝে যাবো যে কোটাটা পূরণ হবে কিনা। আমাদের রিলেটেড অভিযোগ খুব কম, যেমন এয়ারলাইন্সের কারণে প্যাকেজ কম বেশি হয়েছে, তারতম্য হয়েছে, সেগুলো নিয়ে হজযাত্রীদের অভিযোগ আছে। এটি আমাদের নিয়ন্ত্রণে নয়, এটি সরকার তথা এয়ারলাইন্সের উপর নির্ভর করে। তবে সৌদি সরকার কোনো খাতে খরচ বাড়ালে হাজিদের তা পরিশোধ করতে হবে। একই সাথে বিমান ভাড়া কমলে সেটিও প্যাকেজের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানায় হাব। এবার হাবের অন্তর্ভুক্ত কোনো এজেন্সির মাধ্যমে বেসরকারিভাবে হজে যেতে কেউ হয়রানির শিকার হবেন না বলেও নিশ্চয়তা দেওয়া হয়। আমরা মনিটরিং করছি, একটা লোকের কোনো সমস্যা হয় নাই। এবছর যদি সমস্যা হয় আমরা এদের সাথে আমরা থাকবো। সাধারণ এবং সাশ্রয়ী প্যাকেজটি আমাদের সদস্যদের জন্য অনুসরণীয় বা এটা বাধ্যতামূলক। আর বিশেষ প্যাকেজ এটি ইচ্ছা করলে যে কোনো এজেন্সি এটি গ্রহণ না করে তার মতো করে আরেকটি প্যাকেজ তিনি নিতে পারবেন, কারণ আপনারা জানেন যে আমাদের অনেক 5 স্টার প্যাকেজ করেন। সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের খাবার খরচ প্যাকেজের বাইরে থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সার্ভিসের জন্য সেটি প্যাকেজের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করে হাব। বিশেষ প্যাকেজটি হচ্ছে ফ্লেক্সিবল। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক খাতে অর্থ লুটপাটে একাধিক তদন্ত চলছে বলে জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুপুরে দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, তাদেরকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে দুদক। যাদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য পাঠানো হয়েছে তা যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এ সময় তিনি বলেন, 53 কোটি টাকা অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে সিএনএফ এজেন্ট শামসুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়াও 9.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 120 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ভোলা 2 আসনের সাবেক এমপি আলী আজম মুকুল ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে দুদক। ইন্টারপোলে যে রেড নোটিশ অবশ্যই যেগুলি আমাদের অনুসন্ধান অথবা তদন্তকারী কর্মকর্তারা যেগুলো জারির জন্য তারা পাঠিয়েছেন, অনুরোধ করেছেন, এস আলম বা অন্য যেই যাদের বিরুদ্ধে আমাদের এখানে অনুসন্ধান চলমান রয়েছে কিংবা মামলা তদন্তাধীন রয়েছে, সেই বিষয়গুলোতে কিন্তু কাজ হচ্ছে। দর্শক, সব খবরের ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই পাচার হওয়া বেশ কিছু অর্থ ফেরত আনা হবে, আর বাকি অর্থ ফেরানোর ক্ষেত্রেও প্রস্তুত করে দিয়ে যাবে এই সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে এই কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। তিনি জানান, ভারত চাল দেবে না, তাই বিকল্প 3 দেশ থেকে আতপ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে ক্রয় সংক্রান্ত কমিটি। সম্প্রতি লন্ডন ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমসের একটি তথ্যচিত্রে দাবি করা হয়, আওয়ামী লীগের বিগত 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে লুট হয়েছে প্রায় $234 বিলিয়ন, টাকার অঙ্কে যা প্রায় 28,54,800 কোটি টাকা। 5 আগস্ট পট পরিবর্তনের পর পাচার হওয়া এসব অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন, লবিস্ট ফার্ম নিয়োগ সহ নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই 5টি দেশের 7টি শহরে অনুসন্ধান চালিয়ে 40,000 কোটি টাকার সম্পদ চিহ্নিত করেছে এনবিআর।
দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, ফেব্রুয়ারির মধ্যে বেশ কিছু অর্থ ফেরত আনা সম্ভব হবে। অনেক লিগ্যাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা অনেক দূর কিন্তু এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি, কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। বাংলাদেশে হঠাৎই চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত, তাই বিকল্প 3 দেশ মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে আতপ চাল আমদানির অনুমতি দেয়া হয় ক্রয় সংক্রান্ত কমিটির সভায়। চালের স্টক আছে, কিন্তু আমরা একটু আনসার্টেনটি আছে, আপনারা জানেন তো, পার্শ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলতে চাল দেবে না, তো এটা আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা জানান অর্থ উপদেষ্টা। পাইকারি এবং হোলসেল ব্যবসায়ী কিছুটা ওদের হাত আছে যে বাজার না কমে, এটার ব্যাপারে আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি না। এটা তবে সারের ক্রয় মূল্য কমায় স্বস্তির কথা জানান তিনি। ক্রয় মূল্য যদি একটু কিছু কমছে আর কি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ হতে না পারে সেজন্য পাহাড়ে কিছু সংখ্যক সন্ত্রাসী ও প্রতিবেশী কয়েকটি দেশ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, এমন কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার সার্বিক অবস্থা পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, পাহাড়ে একটি শিশুকে ধর্ষণের অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও পরিস্থিতি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। উপদেষ্টা আরও বলেন, দেশ ও দেশের বাইরে থেকে ফ্যাসিস্টের দোসররা তাদের মদত দিচ্ছে। সকলের মধ্যে সম্প্রীতি থাকায় তাদের ষড়যন্ত্র কোনো কাজে আসেনি। দুর্গাপূজা ধর্মীয় অনুষ্ঠান উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, এর পবিত্রতা রক্ষায় সকলকেই সচেতন থাকতে হবে। চিটাগাং হিল ট্র্যাক্সে কিছু সংখ্যক সন্ত্রাসী এই পূজাটা যেন নির্বিঘ্নে না হতে পারে এই জন্য চেষ্টা করছিল, কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এবং আমাদের কিছু নেইবারিং কান্ট্রিও এই পূজাটা যেন ভালোভাবে না হয় এই জন্য বহু চেষ্টা করছে, কিন্তু এটা করতে পারে না। চয়নশীলকে অলরেডি কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এটা রেপ কিনা এটা কিন্তু এখনো প্রমাণিত হয় নাই, ডাক্তার রিপোর্ট কিন্তু পাওয়া যায় নাই, হয়তো আজকের ভিতরে পাওয়া যাবে। বগুড়ার কাহালুতে যুবদল নেতাকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। দুপুরে উপজেলার মালঞ্চা গ্রামের মাগুরা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাহুল সরকার পৌর যুবদল নেতা। স্থানীয়রা জানায়, রাহুল তার লিজ নেয়া পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় 8 থেকে 10 জন যুবক গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় তিনি প্রাণে বাঁচতে দৌড়ে পাশের একটি বাড়িতে ঢুকে পড়েন। ওই যুবকরা সেখানে ঢুকেও তাকে জখম করে। মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে ঘটতে পারে এই হত্যাকাণ্ড। বিসিবির নির্বাচনে অংশ নেওয়া হচ্ছে না দুদকের তদন্তে থাকা আলোচিত 15 ক্লাবের। দুদকের তদন্তে অভিযুক্ত হওয়ার পর সেই ক্লাবগুলোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বাদ দেওয়া হয় খসড়া ভোটার তালিকা থেকে, কিন্তু পরে আপিল করলে আবারও বিসিবি নির্বাচনে ভোটাধিকার বৈধতা দেওয়া হয় এই 15 ক্লাবকে। এরপর মঙ্গলবার ক্লাবগুলোর ভোটাধিকারের বৈধতা চ্যালেঞ্জ করেন সাবেক বিসিবি সভাপতি ও আসন্ন নির্বাচনে পরিচালক পদ প্রার্থী ফারুক আহমেদ। হাইকোর্টের রায়ে আবারও বাদ দেওয়া হয়েছে আলোচিত এই 15 ক্লাবকে, আর তাতে বাতিল হয়ে যায় ইফতেখার রহমান মিঠু, মঞ্জুরুল আলম সহ অন্তত 4-5 জন পরিচালকের কাউন্সিলরশিপ। তাই আপাতত আর নির্বাচনে অংশ নেওয়া হচ্ছে না বর্তমান পরিচালক ইফতেখার মিঠুর। দর্শক, সব খবরে আবার একটি ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরব কিছুক্ষণের মধ্যে। গুজব সৃষ্টি করে পূজার পরিবেশ অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী অপচেষ্টা করছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা খুব বেশি সুবিধা করতে পারছে না বলে জানিয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল আবুল কাইয়ুম মোল্লা। দুপুরে তেজগাঁওয়ে এনটিএমসির কার্যালয়ে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে মণ্ডপের নিরাপত্তা রক্ষায় সুরক্ষা অ্যাপ ব্যবহার নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জানান, এবার এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে শুধু নিরাপত্তা জোরদার নয়, গুজব ঠেকাতেও কার্যকরী ভূমিকা রাখছে আইন শৃঙ্খলা বাহিনী। আনসার থেকে শুরু করে পুজোতে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি ইউনিটের সদস্যরা এর সঙ্গে যুক্ত রয়েছেন। এই অ্যাপের সাহায্যে এখন পর্যন্ত 132টি অপতৎপরতা শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরকার চাইলে জাতীয় নির্বাচনেও অ্যাপটি ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করতে পারে বলে জানান এনটিএমসি মহাপরিচালক। গতবার তুলনায় এবার গুজব কিছুই না, আমি বলবো যে খুবই মিনিমাম। কারণ গতবার আমরা অনেক বেশি ফেস করেছিলাম, কারণ এই জিনিসগুলো আমরা করতে পারিনি। গতবার যেটা হয়েছিল যে যারা পুরোহিত ছিলেন তারা পূজা মণ্ডপে দায়িত্ব পালন করেছেন এবং তাদেরকে আমরা সেভাবে ইনভলভ করতে পারিনি, তাদেরকে আমরা সেভাবে দায়বদ্ধ করতে পারিনি। কিন্তু এবার এই গুজবটা তারা পরে সুবিধা করতে পারছে না। খাগড়াছড়িতে মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের নেতাকর্মীরা। বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণ ও দমন পীড়নের মতো ঘটনায় পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সহিংসতা ও অবিচার আরও বাড়বে। বক্তারা বলেন, খাগড়াছড়ির ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্যাতিত কিশোরী ও তার পরিবারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সরকারের কার্যকর উদ্যোগ চান তারা। প্রতিবাদ সমাবেশ থেকে 8 দফা দাবি তোলা হয়। এর মধ্যে নিহতদের প্রত্যেক পরিবারকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান এবং পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তির জন্য টেকসই সমাধান বের করার দাবি তোলেন তারা। পুজো উপলক্ষে মৌলভীবাজার ও আশপাশের সীমান্তে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি তৎপর রয়েছে বলে জানিয়েছেন সেক্টর কমান্ডার কর্নেল সোহেল উসামাদ। দুপুরে শ্রীমঙ্গলেশ্বরী কালী মন্দিরে পূজা পরিদর্শনকালে এই কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল বিজিবির অধিনায়ক সহ অন্যান্য কর্মকর্তারা। পূজা মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তায় বিজিবি নিরলসভাবে কাজ করতে জানিয়ে সেক্টর কমান্ডার বলেন, শ্রীমঙ্গল সেক্টরের অধীন 3টে ব্যাটালিয়নের 24 প্লাটুন বিজিবি একসাথে কাজ করছে। 96 পূজা মণ্ডপ ঘিরে 8 কিলোমিটার জুড়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সুনামগঞ্জে ভারতীয় চোরাই গরু আটকের সময় বিজিবি চোরাকারবারি পাল্টাপাল্টি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন এক বিজিবি সদস্য। নদীতে পাওয়া গেছে তার লাশ। দুপুরে এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয় বিজিবি। এর আগে সকালে টাঙ্গুয়ার হাওর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, বিজিবির সাথে সংঘর্ষে প্রাণ যায় ওমর ফারুক নামের ওই ব্যক্তির। বিজিবি সূত্রে জানা যায়, রোববার রাতে মধ্যনগর উপজেলার বাঙালভিটা এলাকায় 11 সদস্যের একটি টহল টিম নিয়মিত অভিযানের সময় গরু ভর্তি একটি ট্রলার দেখে। এ সময় তাদের থামতে বললে চোরা কারবারি দলের সদস্যরা বিজিবির টহল দলটিকে ঘিরে বল্লম ও গাদা বন্দুক দিয়ে আক্রমণ করে। এ সময় আহত হন বিজিবি নায়েব আখিরুজ্জামান। অভিযানে 33টি গরু সহ একটি ট্রলার আটক করা হয়। হাওরে পাওয়া লাশের ব্যাপারে কোনো কিছু নিশ্চিত করতে পারেনি পুলিশ ও বিজিবি। চোরাকারবারিদেরকে যখন চ্যালেঞ্জ করে তখন আনুমানিক 100 থেকে 120 জন চোরাকারবারিরা তারা ওখানে সংঘবদ্ধ হয় এবং সংঘবদ্ধ হয়ে বিজিবির টহল দলকে ঘেরাও করে। হাওড়ে যে লাশটি আজকে ভেসে উঠলো, এটা জানার পরে আমরা কন্ট্যাক্ট করেছি পুলিশের সাথে। তারা অলরেডি লাশটা নিয়ে পোস্টমর্টমের জন্য নিয়ে গিয়েছে। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।